যত নতুন প্রজন্ম আসছে ততই আমরা দেখছি তারা ততটাই দূরে সরছে। এটা কিন্তু কোনো স্পষ্ট ধারণা দেয়নি শিক্ষার দায়িত্বটা আসলে কে গ্রহণ করবে, সেই রাষ্ট্রের দায়িত্ব নিবে কিনা, সেই জায়গাটা কিন্তু আসলে আমাদের স্পষ্ট করা খুব জরুরি। যে আলোচনা করছি, আমি যেহেতু রাজনীতির ছাত্র, রাজনৈতিক অর্থনীতির ছাত্র, আমার শিক্ষাবিদ ওই অর্থে না, শিক্ষা বিশেষজ্ঞ আমি না। আমার যে প্রতিদিনের অভিজ্ঞতা, আমার যে ক্লাসরুমের অভিজ্ঞতা, সেটা আমার পাথেয়, যার ফলে আমার আলোচনাটা একটু ভিন্ন আলোচনা হবে। প্লাস যেহেতু একাডেমিক, সেজন্য আমি মূলত বুঝতে চাই এই শিক্ষাক্রম একটা পাবলিক পলিসি ডকুমেন্ট হিসেবে আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য কিংবা কতটুকু মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারলো। শিক্ষা উন্নয়নের ভিত্তি যে 5টা ভিত্তি নির্ধারণ করেছে, সেখানে অনেক তাত্ত্বিক আলোচনা হচ্ছে, কিন্তু ওটাই আমি যে সমস্যাটা পেয়েছিলাম ঠিক একইভাবে আজকে আলোচনা আমি একই সমস্যা পেয়েছি। সেটা হচ্ছে যে বিদেশায়ন, মানে কি বলে এটাকে, মানে উপনিবেশায়ন যেমনি আমরা বলি, এটা হচ্ছে বিদেশায়ন। এই এই শিক্ষাক্রমে যদি আপনি দেখেন শেষে যে রেফারেন্সের লিস্ট আছে, বাংলাদেশের কিংবা পূর্ববঙ্গের দার্শনিক, পূর্ববঙ্গের মনোবিজ্ঞানী যারা এডুকেশন সাইকোলজি নিয়ে কাজ করেন, নিদেন পক্ষে রবীন্দ্রনাথ, যদি পূর্ববঙ্গ না ধরি, আমরা যদি মানে বাংলা চিন্তা করি, কিংবা কুদরতি কুদা কমিশনের শিক্ষা ভাবনা, শিক্ষা দর্শন, সেই রেফারেন্স কিন্তু নাই। তার মানে হচ্ছে এটা একেবারে একটা বিদেশায়ন প্রকল্প। এবং দুঃখজনক হলেও সত্যি যে এই আজকের এই আলোচনায় অনেকটাই সেটারই প্রকাশ ঘটেছে। এবং যেহেতু গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল তারা একরকম আদর্শের চর্চা করে, যে আদর্শকে আমরা সমাজতান্ত্রিক চর্চা বলি। সমাজতন্ত্রকে আমি খুব সহজ করে বুঝি, এটা হচ্ছে আসলে সমষ্টিতন্ত্র। সেই ক্ষেত্রে এই গঠনবাদ আমাদের সমষ্টির সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ সেটা বোধহয় ভাবনার প্রাসঙ্গিকতা রাখে। এবং শেষে আমরা যে খসড়া প্রস্তাবনা দিয়েছি, এইটা নিয়ে যে সমস্যাটা আমি ফিল করেছি, ঠিক এই খসড়া প্রস্তাবনাতেও আমি একই সমস্যা দেখছি। আমি শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে আমার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যত নতুন প্রজন্ম আসে আমি দেখি সেই আকাঙ্ক্ষা আমার ততই দূরে সরছে। বিশেষ করে একটা শিক্ষার্থীর উচ্চশিক্ষার জন্য যেটা খুব জরুরি সেটা হচ্ছে তার ভাবনার সামর্থ্য, তার প্রকাশের সামর্থ্য, তার পড়ার সামর্থ্য। এবং ভাবনাটা শানিত করার জন্য আমরা দার্শনিক সবাই কিন্তু কিন্তু এই আমার ভাবনাটাকে শানিত করার জন্য আমার পাঠ্যাভ্যাস হচ্ছে খুব জরুরি একটা বিষয়, এবং প্রকাশের জন্য আমার লেখাটা খুব জরুরি বিষয়। কিন্তু এই খুবই প্রাথমিক এই দুটো বিষয় কিন্তু আমরা যত নতুন প্রজন্ম আসছে ততই আমরা দেখছি তারা ততটাই দূরে সরছে। এবং এখানেও যে প্রস্তাবনাগুলো এসছে সেটা আসলে বাংলাদেশের এই বাস্তবতা, অন্ততপক্ষে আমাদের অভিজ্ঞতা থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে বাস্তবতা, সেই বাস্তবতা থেকে এটা খুবই অনেক দূরে। যেমন এখানেও অবকাঠামোগত অনেক কিছু এসছে, কিন্তু আমার স্কুল লাইব্রেরির কথা কোনো আলোচনা নেই। স্কুল লাইব্রেরির মধ্য দিয়ে একটা শিক্ষার্থীর পাঠ্যাভ্যাস তৈরি করার কোনো আলোচনা, আমরা এত কিছু বলছি, আমরা গঠনবাদের কথা বলছি, যে গঠনবাদে একেবারে কেন্দ্রবিন্দুতেই শিক্ষক, এবং আমাদের শিক্ষকদের কি অবস্থা এটা আমরা সবাই আজকে আলোচনা থেকে জানলাম। এবং ফিনল্যান্ডের আমরা উদাহরণ দিচ্ছি, ফিনল্যান্ডের একজন শিক্ষকের বেতন হচ্ছে একেবারে একটা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের শিক্ষকের যে বেতন তার সমান। এবং শিক্ষকতা হচ্ছে ওখানে সবচাইতে সম্মানিত পেশা, তার জিডিপির 5.1% হচ্ছে এই ফিনল্যান্ডে শিক্ষা খাতে ব্যয় হয়। তাদের ছাত্র ক্লাসের যে গড় ছাত্র সংখ্যা হচ্ছে গড় 19 জন, জাপানে হচ্ছে 27 জন। এবং একটা শিক্ষককে কত ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে এবং কত ধরনের প্রণোদনা রাষ্ট্র থেকে দেওয়া হয়, কিংবা যে উপকরণগুলো দেওয়া হয় সেগুলো সব রাষ্ট্রই ব্যবস্থা করে। এবং আনফর্চুনেটলি এই আলোচনাটা এখানে আমার কাছে সবচাইতে জরুরি মনে হচ্ছিল, যে এই শিক্ষার দায়িত্বটা আসলে কার। এই শিক্ষাক্রম নিয়ে যখন কথা বলছি, এটা কিন্তু কোনো স্পষ্ট ধারণা দেয়নি শিক্ষার দায়িত্বটা আসলে কে গ্রহণ করবে। এবং আমরা যদি আমাদের পূর্ববঙ্গ কিংবা 1947-এর আগে যখন রাষ্ট্র ব্যবস্থা ছিল না, এই শিক্ষার দায়িত্বটা কিন্তু সামষ্টিক দায়িত্ব ছিল, সামাজিক দায়িত্ব ছিল। যেহেতু সামষ্টিকভাবে সামাজিকভাবে আমাদেরকে এখন প্রতিনিধিত্ব করছে রাষ্ট্র, সেই রাষ্ট্রের দায়িত্ব নিবে কিনা, সেই জায়গাটা কিন্তু আসলে আমাদের স্পষ্ট করা খুব জরুরি। তারপর অন্য আলোচনা অনেক পরে, কিন্তু সেই জায়গাগুলো আমি স্পষ্টতা দেখিনি। এবং যেই ট্র্যাপটা এটা তৈরি করেছে, যেই ফাঁদটা,
সেই একই ফাঁদ আমার কাছে মনে হচ্ছে আজকে যেহেতু বিদেশায়ন হয়েছে, এবং এটা আমি মনে করি উপনিবেশায়নের আরেকটা রূপ এখন, যেটাকে আমি বলি এটা হচ্ছে জাতীয় নয়া উপনিবেশবাদ কিংবা নয়া জাতীয় উপনিবেশবাদ। আমরা এখন যে রাষ্ট্র কাঠামোর মধ্যে বাস করছি, এই রাষ্ট্র কাঠামো আপনি দেখেন, আমরা সবাই বিদেশ যেতে চাই, আমরা অর্থ লুটপাট করে বিদেশে পাচার করি, আমরা রিটায়ারমেন্টের পরে বিদেশে যাই। তাহলে ব্রিটিশ যে সাম্রাজ্য যখন ছিল তখন ঘটনাটা তো একই রকম ঘটতো, আমরা বিলেতে গিয়ে ডিগ্রি নিতাম, তাই না? অন্তত ওকে ফেরত আসতাম স্বদেশী চেতনা থেকে, এখন তো ফেরতও আসছি না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।